যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কি ভাবে, আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম, বাট একটু শুনেন এই সময়কার কথা শুনেন। সুরদা বল ভাই, বাংলাদেশ তোমার কেমন লাগে? বাংলাদেশ তো ভিখারি, তুই নিজেই দেখ। মা গো, বাবা গো, দুটো ভিক্ষে দিন। মায়েরা, ভাইরা, বোনেরা, দিদিরা দুটো ভিক্ষে দিয়ে যান। আচ্ছা, তাইলে এবার আমরা দেখি, তাই না, কেমন ভিখারিকে কে কাকে খাওয়ায়। এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন। দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ প্রায় 3 মাস ধরে একই রকমের অবস্থা চলছে। মানে ডেভেলপ তো হচ্ছে না, মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি, বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে। সবথেকে বেশি চাপাড়া আমরা নিউ মার্কেট চত্বরে, আমরা যারা এই ট্যুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আমরা খুব বেশি করে চাপা। আগে হয়ে যেত 500 1000 হয়ে যেত, এখন 200-300 টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে। আমরা চাই ওদের 5 দিন ভিসা দিন, তোরা আসবে তো আমরা খেতে পারবো, ওদের জন্য আমরা খেতে পারছি না ভালো। बांग्लादेश से आ रहा नहीं है तो थोड़ा हम लोग को परेशानी हो रहा है, पर हम लोग का भी रिक्शा वाले लोग का थोड़ा हो जाता, दाल रोटी चलता ही वो लोग आता है, तो इस वजह से वो लोग नहीं आ रहा, तो अभी हम लोग को भी दाल रोटी। তো অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। যেটা আগে চলছিল এই এরিয়াটা আপনি মনে করেন মার্কো স্ট্রিট, সদর স্ট্রিট, আর আপনার যে এরিয়াটা আছে এই সবাই বাংলাদেশি উপরে ডিপেন্ড করে। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলে দেখুন, তারপরে কাপড়ে যেটা দোকান আছে, খাবারের দোকান যেটা আছে, সবাই মানে একটু অবস্থা খারাপ আছে। এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে, তাহলে একটু অবস্থা খারাপ আছে, এই জন্য বাংলাদেশি না আছে। ব্যবসা ক্ষতি হচ্ছে 70-80%, 70-80% ক্ষতি হচ্ছে গত 4 মাস থেকে। তখন থেকে এখানে সমস্যা, এখানে একদম কাজ নেই। প্রত্যেক দোকান, হোটেল, যে খাবার দাবার দোকান আছে, সব বলবৎ ক্ষতি হয়ে গেছে। সমস্যা তো অনেক আছে। আমাদের যতগুলো রুম আছে 90% তো ইনভ্যালিড, মতলব ভেকেন্ট নেই, খালি আছে। 10% আউট অফ 100%, only 10% we are providing the business। আর এটা দেখেন কি অবস্থা, ওদের হোটেলগুলোর অবস্থা কি সেটা দেখেন। তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে গেছে, ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট স্ট্রিটের যত ব্যবসা সব শেষ। হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে, দেখবেন এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে কবরস্থান হয়ে গেছে। বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন মানে ধরে নিন 10%, মানে 10% যদি আসছে তো আসছে, তাও নাই। তাও যে মানে ভিসাগুলো বাজা আছে, মানে এই তো লাস্ট এই ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। গিনা চুনা কিছু আছে। মানে এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা। সব খালি আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, পুরো এরিয়া এখানে নিয়ে বড় টোটাল এর মধ্যেই চলে, টোটাল ব্যবসা শেষ ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है, क्योंकि यहाँ जब बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे। हाँ, अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा, नहीं डॉक्टर लोग देखेंगे, तो फिर क्या है, उन लोगों को भी तो नुकसान है। तो सबको सोचना है, समझना है इस चीज को लेकर के, समझे नहीं, बहुत जरूरी है सबको समझ करके चलना है, क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है, सबका घर चल रहा है, समझे ना, यही सब बात है। পার্টি পলিটিক্স वाले को सबसे ज्यादा ये सब चीज के ऊपर ध्यान देना चाहिए। কি অবস্থা এখানে? এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ। বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। সবাই তো লস হচ্ছে, দুপক্ষ সরকারই তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো। আমরা চাই এটা বাংলাদেশে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি, যেন নিজের মধ্যে সব মেনে নিতে পারে। এইটুকুনি বলবো, আর কি বলবো। এমনি তো ব্যবসা পজিশন খারাপ, খুব সবাই খারাপ। যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না। এর জন্য হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশির জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে। ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল। তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না। ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে।
জয় বাংলা হয়ে গেছে ওদের ব্যবসা। আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম। দেখেন আমি পড়তেছি, পুরাটা না, শেষ অংশ আমি সময় লিখেছিলাম। এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিমবাংলার একাংশ কোমর বাইন্দা নামিছিল। আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই, পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে। একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে, ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে। নিজের ভালো নাকি পাগলেও বোঝে, তো আপনারা বুঝতেছেন না কেন? আমি তখন কইছিলাম, আমি কয়ে রাখলাম, কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম। আমি আবারও বলতেছি, আমাদের থামাইতে পারবেন না, কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না, দমাইতে পারবেন না, বৃথা চেষ্টা কইলেন না। আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম, ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না। চয়েস আপনার, বাইসা নেন। একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক, নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক? আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন? আমরা নাকি ভিখারি? বেটা, তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা? যাই হোক, ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা, এখনো এই কাম চালায় যাইতেছে। কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায়, উল্টাপাল্টা বুঝায়, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে। দেখেন, শুনেন। নড়াইল জেলায় থাকি, আমার নাম কুকুরানি বিশ্বাস। আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই, উলুধ্বনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানোর কায়দা নেই, ঢাক ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে আসিয়ে প্রতিবাদ বলে যে বন্ধ করো। এখানে এরকম কোনো জিনিস ঘটেনি, এবং আমার এই গ্রামে মনে হয় 500 ঘর মুসলমান আছে, আর আমরা মাত্র 30 ঘর আছি। আমরা কোনো সময় কোনো সমস্যার মধ্যে নেই। আমরা কোনো অত্যাচারে খুব আমরা ভালো আছি, হিন্দু মুসলিম আমরা খুব নিজের ভাইয়ের মতো নাই আমরা বসত করতেছি। ভারতে যে যা বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক, এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত, ঠিক আছে, যে কারণে আজকে এই মা আছে শিকার হয়েছেন। আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আসলে এটা খুবই অন্যায়জনক একটা কথা, এটা কারোরই আসলে মেনে নেওয়ার কথা না। তারপর এটা আমার কাছে খুব খারাপ লাগছে, আমি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এগুলো আছে, আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না, তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বালি এই কাজগুলো করো, করে ব্যাগটা আমার কাছে দেশে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম হলে দাঁড়াবে, এই ব্যাগটা লুকাও, এই পার্স আছে, এই যে পার্স, এই পার্সটা এই জায়গায় রাখো। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে, একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানায় আমাকে বলতেছে এইগুলো তো বলতে হবে। পাশে এইরকম পাশে সবাই এরকম পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, আর ওই ভয় দেখাচ্ছে আর বলতেছে কি যে এই কথাগুলো বলো, এই কথাগুলো বলো। আমি কাছে কি না আমার যে সমস্ত যা কোনোদিন হয়নি তা আমি বলতে পারবো না, তাই বলে বলতেছে কি না তুমি এই কথাগুলো বলো, মাসিমা তুমি এই কথাগুলো বলো, আমাকে বারবার এইগুলো বলতেছে। কিন্তু এখন বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়েছে। এমনকি জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করেছে। জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশকে বদলে দিছে। এই পাটাতনের উপরে দাঁড়ায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করব। বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই। আবার দেখেন বিজনকান্তি সরকার, উনি হচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান। উনি কি বলতেছে দেখেন ইন্ডিয়ার শয়তানি নিয়ে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা, বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করবে জামাত বিএনপিরা এটা করতেছে। আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে, কিন্তু আমাদের নেইবার তো ভারত, এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে, কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে, অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে। প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা ভুলতে পারি না, এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে। তবে একটা বিষয় আমরা একটু স্বীকার করি, ভারতের মিডিয়াতে
শুধুই বাংলাদেশ বিরোধিতা এটা সত্য না, সর্বাংশে সত্য না। আজকে আমরা ভারতের মিডিয়াতে একটা ভিন্ন বয়ান দেখব, শুনেন। গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার এক স্বৈরতন্ত্রকে দেশের উপরে চাপিয়ে দিয়েছিল। দেশের মানুষদের ভোটাধিকার ছিল না, দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো, আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন। আচ্ছা, তখন ভারতবর্ষের কেউ কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন, দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন? আজ ইসকনের 2-1 সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ, এত প্রতিক্রিয়া দিচ্ছেন, আন্দোলন করছেন, রাগে ফেটে পড়ছেন, তারা একবারও একটা কথাও বলেছিলেন? যখন জামাতের প্রধান আমিরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুরে দেওয়া হয়েছিল, তাও আবার সেই জেলে যার হদিশ কেউই জানতো না। এইরকম একটা অবস্থায় আমরা খুবই হতাশ হয়েছি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর দাবি করছে। এটা মমতার জন্য পলিটিক্যাল হারিকিরি হবে। আপনারা জানেন আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত পছন্দ করতাম, কিন্তু মমতা জানেন কিনা জানি না, উনার যেটা মুসলমান ভোট ব্যাংক, যার জন্য উনি ক্ষমতায় আসতে পারছেন, সেটা প্রো বাংলাদেশি। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেরায় নেবে, ওর ভোটাররাই মুখ ফেরায় নেবে। এমনিতেই কলকাতা সুশীল শ্রেণীর ডাক্তার মেয়েটার ওই যে মৃত্যু নিয়ে সেটা আছে, আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা, তাতে শুধু মমতা না, পুরা ভারত নাকে খত দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে। খালি ওয়েট করেন কয়েকদিন। তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা? আসেন এটা একটু বুঝে দেখি। ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গাই, খালি দুয়াইতো দুধ, দুয়াইতো আর খাইতো। ভারতের পত্রিকাতে আসিছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ। যে দেখেন, ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা 1 নাম্বার, আমেরিকা 2 নাম্বার, সৌদি আরব 3 নাম্বার, আর বাংলাদেশ 4 নাম্বার। আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা। এটা তো শুধু চাকরি না, বাংলাদেশের সমস্ত ব্যবসা, আলু, পেঁয়াজ, বিদ্যুৎ, আইটি, সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি, কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি। যে আমাদের ন্যাশনাল আইডি আছে না, এটা প্রিন্টিং, এইটা আবার 3 কোটি আইডির কার্ডের প্রিন্টিং এর কাজ হবে। এইটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি। সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি, আমরা খুঁজে দেখলাম না, কোম্পানি ফরাসি ঠিকই আছে, কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান। বুঝেছেন? সামনে ফ্রেঞ্চ কোম্পানি, পিছে ইন্ডিয়া। অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে, অনেক যোগ্য। একটা কোম্পানি না, মেলা কোম্পানি আছে। মেট্রো রেলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা, নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা, এগুলো দেখেছেন না? কারা করতো? ইন্ডিয়ানরা করতো। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই, তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না। আদানিকে দেওয়া হইলো এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় না। দেখেন কয়লার দাম বেশি, তার সাথে 15% সুদ যেটা পায়রাতে নাই, আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি। ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না, উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না, না খেয়ে মরবে। দেখেন না, দেখিচ্ছেন না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো এইটার জন্য কি করতে হবে? এই যে মধু পাচ্ছিল, কি করতে হবে? হাসিনা ক্ষমতায় রাখো, কিছুই করতে হবে না। হাসিনা মাইরা কাইটা সাফা কইরা ফেলবে দেশের মানুষকে, তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়াকে বলবে এরা জঙ্গি, এরা ইসলামী মৌলবাদী। এটা কাজ করতেছিল। কেন করতেছিল কয়া দিই যদি ভুলে না যায়, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালাই কইরা নেওয়া দরকার। আমেরিকা বুশের আমলে মুসলমানদের বিরুদ্ধে নিছিল একটা পলিসি, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা, মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে। এইটা সে সারা দুনিয়া ছড়ায়। ইন্ডিয়া কয় আরে আমরা তো সেই 47 সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি, হামাক নাও, আমি মারিচ্ছি মুসলমানদের। হাসিনা কয় আরে আমরা তো সেই 1971 সাল থেকে এই জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি, হামাক নাও। এই যে দেখো না জামাত, ওই তো জঙ্গি। আমেরিকা কয় আসো, তুমি আসো, তাই তুমি তো ছুডো, তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমাকে, ওর কথা মতো চইলো, আমার তো এত টাইম নাই। তো এভাবে শুরু হইল হাসিনা ইন্ডিয়ার সংসার। প্রথম ভাতারা ছিল কংগ্রেস, তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশে লাথি দিয়া মোদি হটায় দিল, হাসিনা তালাক হইল। হ্যাঁ, কিন্তু ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই মোদির লগে নিকা বসলো। এটা দেশের মানুষ ঠিকই বুঝিচ্ছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদির বিছানা।
এটা করে দেখান না কি কি স্লোগান দিছিল আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা, বিপ্লবী ছাত্র জনতা। শোনেন। এই যে বাংলাদেশকে লুইটে নেওয়ার সুযোগ, হাসিনার পতনে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে। আমি কিন্তু কইতেছি সম্ভাবনা, এখনো হাতছাড়া হয়নি। তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায়। তাহলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরো স্ট্র্যাটেজি বুঝবেন। কি সেটা? আসেন সেটা দেখি। বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট কি, মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি বাংলাদেশে কি? আওয়ামী লীগ তো বটেই। শুধু কি আওয়ামী লীগ? প্রথম আলো, ডেলি স্টার, সিপিবি, উদিসি, ছায়ানট, মোস্তফা সরোয়ার ফারুকি, আসিফ নজরুল, টিআইবি। দেখেন এমন কি বিএনপির মধ্যেও তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে। বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে। বিএনপি 11 আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবে। দেখেছেন? 2 ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায়। আবার দেখেন 27 সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে। তো বরফ গলা শুরু করেছিল কখন? এটা 23 সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সাথে আলাপের পরে। ওটি থেকে গরম আনিছে, তারপরে বরফ গলিচ্ছে গলিচ্ছে গলিচ্ছে। বুঝছাও? তুই কি আলাপ হয়েছে? কিছু বলছে আমাদের? কইছে? কয় নাই। ক্যাঙ্কা করে বরফ গলিচ্ছে। ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি? মানে তো ট্রানজিট দিতে হবে, চাকরি দিতে হবে, পণ্য কিনতে হবে, চীনকে অ্যাক্সেস দেওয়া যাবে না। তবে চিকেন নেককে সুরক্ষিত রাখতে হবে, বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে, রোগী পাঠাতে হবে দলে 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 দলে। আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না। সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মারবে আর মাইরে টাঙায় রাখবে কাটাতারে। আর কি? পানি বন্ধ করে দিবে সব নদীর, আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে। এটার নামই ভারতের বন্ধুত্ব। আবার ইন্ডিয়ান মিডিয়াত বিএনপির মহাসচিব মির্জা ভাই আবার কি কইছে দেখেন, আমি পড়ে শোনাচ্ছি ওদের। এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয়, বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত। আপনি রাখবেন, রাখেন, অন্য সবাই দেখেন কেন? কারণ আবার কইছে, কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। তো কি হয়েছে? আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে, তাই নাকি? কি কি আছে? কইছে খাদ্যশস্য, চাল, ডাল, আদা, মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি। হ্যাঁ মির্জা ভাই, পেঁয়াজটা বাদ পড়িছে, ওটা যুক্ত করে দিতেন। ভমা ভমা পেঁয়াজ। আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই? এই গায়ে নিয়ে দেশ চালাইবেন? আদা আসে মিয়ানমার থেকে। আপনার প্রিয় পত্রিকা প্রথম আলোর রিপোর্ট দেখেন, এডিটর সাহেব দেখে দেন, কুটি লিখেছে মিয়ানমার থেকে আসে। আদার মূল উৎস এখন মায়ানমার, আগে ছিল চীন। জি, আদা ইন্ডিয়া থেকে আসে না, আসলেও অল্প আসে আপনার হেসেলের জন্য। আপনার আবার ইন্ডিয়ান আদা তো পছন্দ, সেজন্য আপনার জন্য আনে আর কি। বুঝছাও? তো এই যে প্রথম আলো পত্রিকার জন্য কাইন্ডা যে বুক ভাসান মির্জা ভাই, পড়া লাগবি তো নাকি? হ্যাঁ, তো পড়েন না। আপনি পড়লে তো ভুলটা করিছিলেন না, না হলে আর্গুমেন্ট তৈরি করবেন কেমনে? হাঙ্কের মতো ইউটিউবার, 2 পয়সার ইউটিউবারদের কাছে ধরা খেবেন এভাবে। আবার দেখেন 8 ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করবো। ওরে বাবা, নেতারা বলে এক কথা, বড় নেতারা বলে এক কথা, ছোটরা বলে আর এক কথা। বুঝি না আপনাদের পলিসি কি? আপনাদের পলিসি আগে ঠিক করেন, একটা পলিসি ঠিক করেন। 100টা পলিসি 100 জন কইলে তো মুশকিল, আমরা তো বুঝতে পারবো না, আমরা তো কম বুঝি, বুঝেন না? মুখ্য সূক্ষ্ম মানুষ। একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম, কোনটা ঠিক এটা কন আপনারা? বিএনপির লোকেরা কয় সশস্ত্র সংগ্রাম করবে, আর এই বিএনপির লোকেরা আমাকে কয় উগ্রবাদী। দেখেছেন? হ্যাঁ দেখেছেন কি অবস্থা? হ্যাঁ, এই বিএনপি নাকি দেশ চালাবি। আচ্ছা, এবার আসেন জামাতের প্রসঙ্গে। আবার জামাতও বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না। হ্যাঁ, আবার জামাত বলছে ভারতের বন্ধুত্ব চায়। কিন্তু ইন্ডিয়া কি কয়? জামাতের বন্ধুত্ব চায়। ইন্ডিয়া কইছে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না।
তাও হ্যাংলার মতো বারবার যাবি এটি। আর তার তো মর্যাদা সম্পন্ন রাজনৈতিক দল হইতে তো জীবনের মতো এই কথা বলার কথা না। আচ্ছা এটা বলেন, জামাত ইসলামীর ভাইরা বলেন, আপনাকে যদি জিজ্ঞেসই করে ভারতের সাথে বন্ধুত্ব চান কি, আপনি তো কইবেন ডিপ্লোম্যাটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে শত্রুতা চাই না, কইলেই তো হয়। আলাদা করে ভারতের কথা কইয়া লাগে কেন আপনাদের? তার মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকবি। ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে দুইটা ঘটনা ঘটবি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে, কিছুটা শক্তিশালী হবে, প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী হবে। বিএনপি কলে দ্রুত জনপ্রিয়তা হারিতেছে, বিভিন্ন জায়গায় যা দখল টকল হচ্ছে না, এগুলা কিন্তু বিএনপির কোনো প্রেস্টিজ থাকিচ্ছে না। এটা বিএনপির নেতারা জানে কিনা জানি না, কয়া রাখলাম, আগে থেকে সতর্ক করে দিলাম, দ্রুত অজনপ্রিয় হইতেছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোনো পজিশন নাই। আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই স্থানে যদি নতুন কোনো রাজনৈতিক শক্তি দখল করে নেয় তাহলে তো ইন্ডিয়ার সারা। কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে, তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনূসকে এই প্রচারণা দিয়া, হিন্দু নির্যাতন অমুক তমুক দিয়া তার ব্যস্ত করে ভয় পাওয়া দেওয়া, যেন উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়া চলে যান। আর এটা কাজ হইতেছে কলে। প্রফেসর ইউনূসের শিক্ষা উপদেষ্টা কইছে 1 বছরের মধ্যে নির্বাচন হবে। এরপরে আবার সবাই হাউকাউ করে উঠছে, না 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 এটা ব্যক্তিগত মতামত, অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া দিছে ইন্ডিয়া। আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া। হাসিনার উন্নয়নের গল্প শুনাই তো উনি লিখেছিল, ভুলে যায়েন না। এটা সব দেখান উনি কেমনে হাসিনারে তেলাইতো, দেখিছেন উন্নয়নের গল্প। এগুলো কাইনে তো বানাইছেন সব উপদেষ্টা, সব সফট বাকশালী করে উপদেষ্টা বানাইছেন আপনারা। দ্রুত নির্বাচন না হইলে, নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে। এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। সে চাইতেছে দ্রুত নির্বাচন। এইটাই এত ভারতীয় ক্যাম্পেইনের মূলে, আর কিচ্ছু না। নির্বাচনের ঘোষণা আসবে, ভারতীয় সব ক্যাম্পেইন থেমে যাবে, আপনি লিখে নিন। এইবার প্রফেসর ইউনূসকে কই, এই যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন মেটার সাথে বসছেন দেখলাম, এইটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারতো তারা তো নিষ্ক্রিয় হয়ে গেছে। 2 মাসে সিচুয়েশন পাল্টায় দেওয়া যায়। দেশের মানুষ জানে বন্দুকের গুল্লি মিস হইতে পারে, এই বান্দার পরিকল্পনা মিস হবে না। অনেক পরিকল্পনা দিচ্ছে, আপনার চোখে পড়ছে কিনা জানি না, কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না, অন্যগুলো ইউটিউবে এপিসোড কইরা কইছি। বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টায় দেবে, তাই না? তাই এটা শুধু আপনারে কইতে হবে, আপনারে চাইতে হবে সাহায্য। আমরা বাহিনী নিয়ে ঝাঁপায় পড়ব। আমি আবারও বলি, আপনি এবং একমাত্র আপনি চাইলেই সাহায্য করব। বান্দা হাজির থাকবে। বিপ্লব করছি, যেটুকুই ভূমিকার থাকুক করছি তো, রাখছি তো, অল্প হোক কম হোক বেশি হোক। বেগার খাটছি অনেক, অনেক কিছু স্যাক্রিফাইস করে এই কাজগুলো করি। তার খাটবো না তো বেগার, কারণ আপনার সরকার চরমভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছেন। আমেরিকা গেলেন, একবার কনক সারোয়ার আর ইলিয়াস ডেকে ধন্যবাদ দিতে পারতেন না? দেন নাই তো। অনেকের সাথে দেখা করেছেন, এই 2টা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না? ডাকলেই চলে আসতো। ওদের ভূমিকা কি কম? যারা ফ্যাসিবাদের আমলে বিকল্প মিডিয়ার দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই। উল্টা ফারুকের মতো মালরে উপদেষ্টা বানাইছেন, শফিকের মতো মুজিব প্রেমিকের বানাইছেন প্রেস সচিব। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্যাম্পেইনকে নিউট্রালাইজ করার দায়িত্ব কার? আপনার প্রেস সচিবের। তো ওই কি দায়িত্ব পালন করতে পারছে? পারে নাই। পারবে কেমন করে? তো জানি না কেমনে কাজ করতে হয়। ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল, করিছে? করে নাই। আপনার তো এই জেনজেডের সাথে একটা কানেকশন তৈরি করা উচিত ছিল না? সেটা কে করে দিবে? প্রেস সচিবই তো করে দিবে। প্রেস রিলিজ দেওয়া কি মিডিয়া স্ট্র্যাটেজি নাকি? আর ওই যে সাংবাদিকদের সাথে কথা বলা, এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি? এটা তো না। মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস। ওই জানেই না ক্যাঙ্কা করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে। আমি আর একটা এপিসোড করবনি ওই মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঙ্কা করে তৈরি করতে হয়, কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারতো, করুমনি আর একটা পরে। তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা যা করা দরকার, আমরা 2 মাসে আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেব। কথা দিলাম। আওয়াজ দিবেন, আমরা আসব। কন্ডিশন একটাই, আপনাকে প্রফেসর ইউনূস আপনাকে সাহায্য চাইতে হবে। সাহায্য না নিলে অসুবিধা নাই। জাতি জানলো আমরা তৈরি ছিলাম, নিজের কাছেও পরিষ্কার থাকবো। আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হই নাই। পরিকল্পনা তৈরি আছে, আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে, তৈরি করে রেখে দিছি, কিন্তু আপনাকে চাইতে হবে। না চাইলে দেব না। আপনি না চাইলে ওই পরিকল্পনা কাগজেই থাকবে,
ওটা বাস্তবায়িত হবে না। আপনি চান, পরিকল্পনা বাস্তবায়িত হবে। এরপরে দেখবেন বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয়, ইন্ডিয়ারে কিভাবে দৌড়ের উপরে রাখতে হয়, ওই কাম আমরা খুব ভালো পারি। ইনকিলাব জিন্দাবাদ।